স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। রাজধানীর বাজারে কেজিতে ৩ থেকে ১০ টাকা কমেছে চালের দাম, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চড়া দরে। মোহাম্মদপুর কৃষি বাজারে পাইকারিতে সরু চাল বিক্রি হচ্ছে মানভেদে ৭২ থেকে ৭৮ টাকা কেজি। বিক্রেতারা বলছেন এসব চালে দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা, আর BR-২৮ চাল কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। তবে আমদানি করা সরু চাল কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বিক্রেতারা বলছেন নতুন ধান আসায় দাম কমেছে চালের। এদিকে পাইকারিতে দেশি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকা কেজি, আর আলু বিক্রি হচ্ছে পানির চেয়েও কম দামে। মানভেদে পাইকারিতে আলুর কেজি ১১ থেকে ১৫ টাকা। এছাড়া দেশি রসুন ১১০ আর চীনা রসুন ১৯০ টাকা কেজি। মানভেদে আদা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৩০ টাকা কেজি দরে। আলু বেচতেছে আপনার ১৩ টাকা, তো ১২ টাকা, ১২-১৩। আর আদা বেচতেছে ৮০-৮৫। রসুনটা ১১০, ১০০, আর ওই যে চায়না রসুন হলো ১৮০-৮৫। বর্তমানে বাজার থেকে ৪৮ থেকে ৫০ টাকা মাথার বাজার। আবার কিছু কমা পেয়ে যাচ্ছে ৪৬, ৪৫, ৪০, ৪২, এগুলা লাল তীর কয় আর কি, ওই সমস্ত মাল আছে। বাজার বাড়ার সম্ভাবনা নাই দেশে। এবার আমাদের প্রচুর পরিমাণ পেয়ে দিচ্ছে। ৪-৫ দিনের তুলনায় মিনিকেট ৯ থেকে ১০ টাকা কমছে, ২৮ ৩ থেকে ৪ টাকা কমছে, আর গুটি পাইজাম ২ থেকে ২.৫ টাকা বাড়ছে। আর নাজিশালটা মূলত ওই ইন্ডিয়া বন্ধ হওয়ার কারণে ২-৩ টাকা বাড়ছে। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প। অর্থনীতির চালিকা শক্তি এই বন্দরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রথম ৯ মাসে রাজস্ব এসেছে ৩,৭৪৫ কোটি টাকা। একই বছরে ৯ মাসে কার্গো হ্যান্ডলিং হয়েছে ৯,৭১,০০,০০০ TEU, যা গত অর্থ বছরের তুলনায় ৫.৯৬% বেশি। কর্ণফুলী নদীর মোহনায় ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বন্দর। প্রতিষ্ঠার ১৩৮ বছরে দেশের অর্থনীতির প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠেছে বন্দরটি। হ্যান্ডলিং হচ্ছে দেশের আমদানি রপ্তানির ৯২% বেশি পণ্য এবং ৯৮% কন্টেইনারজাত পণ্য। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৯ মাসে কন্টেইনার হ্যান্ডলিং আগের অর্থ বছরে একই সময়ের তুলনায় ৫.০১% বেড়েছে। একই সময়ে ৯ মাসে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩,০৫৮টি। বিশ্ব অর্থনীতির প্রতিকূল অবস্থা সত্ত্বেও বন্দর দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। কারণ এখনই আমরা 3.5 মিলিয়ন আমরা TEUs হ্যান্ডেল করছি। এটা কিন্তু আগামী ৫ বছরের মধ্যে এটা 5 মিলিয়ন TEUs যাবে। তো বিগত ৯ মাসে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 5.5%, বোথ কার্গো এবং কন্টেইনার মিলিয়ে। বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি বে টার্মিনাল ও মাতারবাড়িতে মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। চুক্তি হয়েছে বিশ্ব ব্যাংক ও জাপানি প্রতিষ্ঠানের সাথে। বন্দরের উন্নয়নে বিদেশিদের অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, শর্ত বিক্রি হচ্ছে না। বে টার্মিনালে যেটা হবে, CCT1 যেটা হবে সেটা করবে হলো সিঙ্গাপুর, আর CCT2 যেটা করবে এটা হলো DP ওয়ার্ল্ড। যখন ফরেন ITOদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে। এইটার থেকে আমরা আর্থিকভাবে আরও ম্যাক্সিমাম বেনিফিটেড হব। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল রাখতে বন্দরের সক্ষমতা ভবিষ্যতে আরও বাড়ানো হবে জানায় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার। এই বন্দর বাংলাদেশের শির উঁচু করেছে বিশ্বভ্রমণে, বাণিজ্যে দিয়েছে গতি, আর স্বপ্নের সঙ্গে সমন্বয় করে এগিয়ে চলছে দুর্বার গতিতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। ৭ কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এর অনুমোদন দেওয়া হয়। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ৭ কলেজের অধিভুক্তি বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সিন্ডিকেট সভায়ও তা বহাল রাখা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে ৭ কলেজের ভর্তি কার্যক্রম চলবে না, তবে আগের ভর্তি হওয়া সব শিক্ষার্থীর পরীক্ষা আয়োজনে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৭ সালে ঢাকা কলেজ
ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমির কলেজ ও বাংলা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। সরকারি ও বেসরকারি নানা উদ্যোগ ও কর্মসূচি নেওয়া হলেও দেশে ম্যালেরিয়া পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। গত 4 বছরে ম্যালেরিয়া রোগী বেড়েছে 4 গুণ। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্যমতে বিগত 1 দশকে শুধু ম্যালেরিয়া রোগে মৃত্যু হয়েছে 2,500 মানুষের। বিশেষজ্ঞরা বলছেন ম্যালেরিয়ার বাহক কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ম্যালেরিয়া মশাবাহিত রোগ। অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে হয় ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ঝুঁকি রয়েছে এমন 13টি জেলার মধ্যে দেশের পার্বত্য 3 অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 2 জেলা বান্দরবন ও রাঙামাটিতে 92% সংক্রমণ ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য মতে গত 1 দশকে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছে 8 লাখের বেশি মানুষ। 2024 সালে দেশে ম্যালেরিয়া রোগী ছিল 13,099 জন, মৃত্যু হয়েছে 6 জনের। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কর্মসূচির কার্যক্রম, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের ক্ষেত্রে ঘাটতি থাকায় পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না ম্যালেরিয়া রোগ। পার্বত্য জেলাগুলো আমাদের নজরে আনতে হবে। আমরা যদি বাহক কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আসলে এই বাহকবাহিত ম্যালেরিয়া রোগ নির্মূল করা যাবে না। আরেকটা পরিবর্তন দরকার, সেটা হলো যে এটা সুপারভিশন মনিটরিং। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচির ফলে ধীরে ধীরে এই রোগের প্রাদুর্ভাব কমছে। প্রায় 85% মানুষ ম্যালেরিয়া ট্রিটমেন্টের অধীনে এটা চলে আসছেন। 2023 সালে বান্দরবন উপজেলার লামা এলাকায় 3 মাস অন্তর 2টা ডোজ আমরা ম্যালেরিয়ার ওষুধ খাওয়াচ্ছি। এই জিনিসগুলো তো আসলে আমাদের এলিমিনেশনের জন্য আলটিমেটলি আমাদের এটা অনেকটুকু কমে আসতেছে আমাদের প্রোগ্রাম। এছাড়া পার্বত্য এলাকার সীমান্তবর্তী দেশগুলোর সাথে সমন্বিতভাবে প্রতিরোধ কার্যক্রমের পরিকল্পনা রয়েছে সরকারের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।